গণভোট, এই গণভোটে আপনি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি আপনি না ভোট দেন তাহলে আপনি কেন না ভোটটা দিবেন, কি জন্য না ভোটটা দিবেন, এটা কিন্তু মেইন প্রশ্ন আমার। এখন না ভোট দেওয়ার পিছনে যদি আপনি এক্সপ্লেনেশন দিতে পারেন এবং সেটা যদি অ্যাকসেপ্টেবল হয় এবং সেটা যদি গ্রহণযোগ্য হয়, সেটা যদি লজিক্যাল হয়, তাহলে আপনি না ভোট দেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা 5ই আগস্ট ঘটাইছিলাম কেন? 5ই আগস্টে ফ্যাসিস্ট কেন পালাইছিল? ফ্যাসিস্টের পতন কেন হয়েছিল? আমরা এই ফ্যাসিস্ট পতনের পরে আমরা কি বলছি? আমরা বলছি যে উই ওয়ান্ট চেঞ্জ, উই নিড টু চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ। এই তিনটে টপিকের উপর আমরা ছিলাম। আমরা প্রথম বলছি যে উই ওয়ান্ট চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। আমরা দ্বিতীয়ত বলছি উই নিড টু চেঞ্জ, আমাদের পরিবর্তন দরকার। 3 নম্বরে বলছি আমাদের উই হ্যাভ টু চেঞ্জ, আমাদের পরিবর্তন করতে হবে। যদি আপনারা না ভোট দেন তাহলে আমাকে জাস্ট একটু বলেন যে আপনারা কোন জায়গায় পরিবর্তন করতেছেন বা কোন জায়গায় পরিবর্তনটা হয়েছে, কোন জায়গায় আপনাদের পরিবর্তন দরকার, কোন জায়গায় আপনারা পরিবর্তন করবেন, এইটা এক্সপ্লেনেশনটা দেন। তারপর আপনারা না ভোট দেন, কিন্তু এটার কোনো এক্সপ্লেনেশন দিবেন না, কোনো ব্যাখ্যা দিবেন না, কিন্তু আপনারা না ভোট দিবেন। এটা লজিক্যাল? তার মানে হচ্ছে আপনি লজিক্যালি যেটা করতেছেন, যে আপনি না ভোট দিয়ে লজিক্যালি যেটা করতেছেন সেটা হচ্ছে কি আপনি সেই ফ্যাসিস্টের যে স্ট্রাকচার আছে, ফ্যাসিস্টের যে বাংলাদেশের যে স্ট্রাকচার আছে, কাঠামো আছে, যে সংবিধানটা আছে, যে নীতিটা আছে, সেই নীতিগুলো আপনি রাখতেছেন। কোনো ধরনের কোনো পরিবর্তন চান না, কোনো ধরনের কোনো পরিবর্তনে আপনি অংশগ্রহণ করবেন না, কোনো ধরনের সংস্কার আপনি চান না, কোনো ধরনের কিছু মানে ইমপ্রুভমেন্ট আপনি চান না। আপনি লজিক্যালি এটাই বোঝাতে চাচ্ছেন। আপনি যতই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন যে গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে, যেহেতু বাংলাদেশ ইসলামী মানে মুসলমান হচ্ছে প্রায় 90+% মুসলমান, সেক্ষেত্রে এদের একটা ইমোশন আঘাত দিতে পারলে হয়তো বা না ভোটটা বেশি পাওয়া যাবে। সেজন্য হয়তো আপনারা যেটা বলতেছেন যে সংবিধানে যদি হ্যাঁ ভোট দেন তাহলে বিসমিল্লাহ উঠে যাবে, তারপর হচ্ছে ইসলামের ক্ষতি হবে, অনেক কিছু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করতেছেন এবং অনেকেই এটাও বলতেছেন। 3টা কারণে আপনারা এটা বলতে পারেন। 1 নম্বর হচ্ছে গিয়ে আপনারা হয়তো বা কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। 2 নম্বর হয়তো আপনারা ভুল মানে ঠিক মতো বুঝতে পারেন নাই। 3 নম্বর হয়তো আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। দেখেন, সংবিধান থেকে বিসমিল্লাহ সরবে না, সংবিধানে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ থাকবে। কারণ জুলাই সনদে এরকম কোনো অপশনে নেই, এরকম কোনো লেখাই নেই। জুলাই সনদে 48টা প্রস্তাবনা বা 48টা সংস্কারের কথা বলা হয়েছে, সেই সংস্কারের ভিতরে বিসমিল্লাহর কোনো নামগন্ধ নাই। বিসমিল্লাহ যেরকম, তার মানে হচ্ছে সংবিধানে যা আছে থাকবে। বিষয়টা ভেরি সিম্পল। মনে করেন যে আমার একটা মানে পোস্ট, সাপোজ মনে করেন যে আমি একটা ফেসবুকে পোস্ট দিছি, সেই পোস্টে আমার 105টা লাইন আছে। এখন আমি বলতেছি যে 105টা লাইনের ভিতরে এই যে মানে নতুন কিছু লাইন তোমাকে যোগ করতে হবে, নতুন কিছু 5টা লাইন যোগ করবা, আর মানে 40টা লাইনের সংস্কার করবা। এটা আমি বলতেছি। যেই 40টা লাইন আমি সংস্কার করতে বলতেছি, সেই 40টা লাইনের ভিতরে মানে বিসমিল্লাহ নাই। তার মানে কি বিসমিল্লাহ সংস্কার হবে না? আবার যে 5টা লাইন আমি বলতেছি যে 5টা লাইন মানে পরিবর্তন করতে হবে, ওই 5টা লাইনের ভিতরেও বিসমিল্লাহ নাই। তার মানে কি? তার মানে হচ্ছে বিসমিল্লাহ পরিবর্তন হবে না। এইটা ভেরি সিম্পল। এইটা বোঝাটা কেন মানুষ রকেট সায়েন্স মনে করে আমি জানি না। ঠিক আছে কি? তো যেটা বলতেছিলাম যে আপনি যদি না ভোট দেন, সেই না ভোট দেওয়ার যে এক্সাক্ট এক্সপ্লেনেশন সেটা আপনাকে দিতে হবে। এবং আপনি যে বলছেন যে 5ই আগস্টের পরে পরিবর্তন চাইছি, এইটা চাইছি, ওইটা চাইছি, সেই পরিবর্তনটা কি করছেন, কি করবেন, কি করবেন না, সেইটা আগে এক্সপ্লেনেশন দেন, তারপরে না ভোট দেন। ঠিক আছে কি? না ভোট দেওয়ার রাইট আমি মনে করি আপনার নাই কি? ঠিক আছে, আমি মনে করি আপনার না ভোট দেওয়ার রাইট নাই। ঠিক আছে, না ভোট আপনি কেন দিবেন? কারণ আপনি পরিবর্তন চাইছেন, পরিবর্তনের জন্যই আপনি আন্দোলন করছিলেন। আর যদি আপনি বলেন যে না, আমি সেই আগের ফ্যাসিস্ট চাই, আমি সেই আগের ফ্যাসিজম চাই, আমি সেই আগের ফ্যাসিস্ট রাষ্ট্রীয় কাঠামো চাই, আমি সেই আগের নীতি চাই, আমি সেই বাংলাদেশের যে ধ্বজভঙ্গা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারে মানুষ দুর্নীতি করতো, যে স্ট্রাকচারে প্রশাসন সরকারের পিছনে পিছনে ঘুরতো, যে স্ট্রাকচারে মানুষ মানে কি বলতো মানে গুম খুন হইতো, যে স্ট্রাকচারে মানুষের উপর জুলুম হইতো, যে স্ট্রাকচারে মানুষের উপরে দ্রব্যমূল্যের মানে কোনো ছিল না, কন্ট্রোল ছিল না, যে স্ট্রাকচারে মনে করেন সিন্ডিকেটের পর সিন্ডিকেটে ভরপুর ছিল সারা বাংলাদেশ, সেই স্ট্রাকচার যদি আপনি চান তাহলে কিছু করার নাই। সেই স্ট্রাকচার তাহলে আপনি না ভোট দিতে পারেন। আর যদি বলেন যে না, আমি এই স্ট্রাকচার চাই না, আমি চাই একটা ব্যালেন্স, আমি চাই একটা সাম্য ব্যবস্থা, আমি চাই একটা মানে সঠিক ব্যবস্থাপনা, সঠিক রাষ্ট্রীয় কাঠামো, যেখানে এরকম একটা পর্যায়ে থাকবে যে প্রশাসন কোনো কাউকে বাস বিচার করবে না, যে অপরাধী প্রশাসন তার বিচার তাকে ধরবে, আইন আদালত কারো কথায় উঠবে না, বসবে না, মানে কেউ কারো কথায় উঠবে বসবে না। ঠিক যেটা লিগ্যাল সেটা লিগ্যাল, যেটা ইলিগ্যাল সেটা ইলিগ্যাল। এই ওয়াইতে যদি চলে, আমি চাই এরকম একটা পরিবর্তন। এর মানে হচ্ছে আপনাকে হাবুটে ভোট দিতে হবে। এখন দেখেন, আপনি 3টা পয়েন্ট বোঝেন, এই 3টা পয়েন্টে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার গণভোটে না ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। আপনি হ্যাঁ ভোট 100% দিবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়া যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়া যে একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। অর্থাৎ 5 বছর 10 বছর। আপনারা যদি একই দলের
একজন ব্যক্তিকে দুইবার প্রধানমন্ত্রী বানান, তার মানে হচ্ছে তৃতীয়বার আর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলবে, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা সে রাখবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার দলটা কি এরকম যেই দলে এক ব্যক্তি ছাড়া আর কেউ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না? তার মানে হচ্ছে মানে যোগ্য ব্যক্তি নাই, এটা কি আপনি বুঝাতে চান? যদি আপনি বুঝাতে চান যে আমাদের দলে এক ব্যক্তি ছাড়া দুই মানে অন্য কোনো ব্যক্তি নাই, বা উনি যোগ্য, উনি সবকিছু, উনি আমাদের মানে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, সো আমাদের আর কেউ নাই, সেক্ষেত্রে আপনারা মানে গণভোটে না ভোট দিতে পারেন। তো নাম্বার 2 যেটা হলো সেটা হলো কি একই ব্যক্তি দলের প্রধান এবং কি দেশের প্রধান হতে পারবেন না। প্রশ্ন হচ্ছে দলের প্রধান এবং দেশের প্রধান কেন একজন ব্যক্তি হতে হবে? যদি না হয় তাহলে প্রবলেমটা কি হবে? আপনি বলেন যে আপনার দলের যিনি প্রধান আছেন তিনি যদি প্রধানমন্ত্রী না হয় তাহলে কি আপনার দল মরে যাবে? আবার তিনি যদি প্রধানমন্ত্রী হয়, তিনি যদি দলের প্রধান না হয় তাহলে কি আপনার দল মরে যাবে? কোনটা মরবে, দল মরবে নাকি দেশ মরবে? যদি বলেন যে আমি প্রধানমন্ত্রী এবং আমাকেই দলের প্রধান থাকতে হবে, তা না হলে আমার দলও থাকবে না, আমার দেশও থাকবে না, তাহলে আমি হচ্ছে মানে লজিক্যালি আমার যোগ্যতা নাই, বা আমার লজিক্যালি আমার দলে ওই রকম কোনো যোগ্য ব্যক্তি নাই যারা দলের প্রধান হতে পারে। বা বিষয়টি এরকম হইতে পারে যে আমরা পরিবারতন্ত্র থেকে বের হতে চাই না। প্রধানমন্ত্রী যিনি হবেন উনি দেশ কন্ট্রোল করবেন, প্রধানমন্ত্রীর কোনো দল কন্ট্রোল করার হয় নাই। ও দল দেখবে নাকি দেশ দেখবে? ও দল কন্ট্রোল করবে নাকি দেশ কন্ট্রোল করবে? ও তো দল কন্ট্রোল করতে গিয়ে দেশ বিক্রি করবে, ও দল কন্ট্রোল করতে গিয়ে দেশ বিক্রি করবে, ও দল কন্ট্রোল করতে গিয়ে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, ও দল কন্ট্রোল করতে গিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবে না। কারণ ওর দলের ভিতরে দলের লোকজনই চাঁদাবাজি করে, ওর দলের লোকজনই দুর্নীতিগ্রস্ত, ওর দলের লোকগুলোই দেশ বিক্রি করে দিতে চাইতেছে। তো ও যদি ওদের দলের প্রধানও হয় ও ওটা করতে পারবে না। কিন্তু ও যদি দলের প্রধান না হয়, প্রধানমন্ত্রী হয়, তাহলে ওই দলের মানে প্রধানমন্ত্রী যিনি আছেন ওর দলের প্রধানকে প্রশ্ন করতে পারবেন, ওর দলের প্রধানকে জবাবদিহিতার আওতায় আনতে পারবেন। এটা যদি আপনাদের কাছে লজিক্যাল না মনে হয় 3 নম্বর পজিশনে আসেন, 3 নম্বর পয়েন্টে আসেন। 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ বা পিয়ার সিস্টেমে যেটা যাবে আর কি। সাপোজ মনে করেন যে উচ্চ কক্ষে 100 জন সদস্য যাবেন। এই 100 জন সদস্য কোনো ইলেক্টেড পারসন না, এই 100 জন সদস্য কোনো নির্বাচিত ব্যক্তি নয়। এই 100 জন সদস্য হচ্ছে একটা দল মনে করেন 60% ভোট পাইছে, তার জন্য 60টা, একটা দল 40% ভোট পাইছে, তার জন্য 40টা। এই 40 প্লাস 60 100 জন, এই 100 জন সদস্য থাকবে হচ্ছে নিউট্রাল পজিশনে, নিরপেক্ষ পজিশনে। এই 100 জন দল কোন দলের চামচামি, 100 জন লোক কোন দলের চামচামি করবে না, কোন জিনিস কি বলে এটাকে কারো তা খাবে না, কারো তা পড়বে না, ঠিক আছে কি, কারো কথাও শুনবে না। জাস্ট তাদের কাছে যেই প্রস্তাবনা যাবে সেই প্রস্তাবনাটা তারা ডিসকাস করবে, তারা ব্যাখ্যা দিবে, তারা বিপক্ষে পক্ষে ব্যাখ্যা দিবে। যদি তাদের কাছে মনে হয় যে এটা লজিক্যাল, এটার ব্যাখ্যাটা অ্যাকসেপ্টেবল, তাহলে সেটা বাস্তবায়ন হবে। আর যদি মনে হয় যে না এটা অ্যাকসেপ্টেবল না, এটা এক্সপ্লেনেশন ঠিক মতো নাই, এটা মানে দেশের জন্য ক্ষতিকর, দেশের মানুষের জন্য ক্ষতিকর, তাহলে সেইটা তারা উপস্থাপন করবে যে এটা অ্যাকসেপ্টেবল না, এই কারণে অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, এটা দেশের মানুষ জানবে, দেশের মানুষ শুনবে। এই জন্য উচ্চকক্ষের প্রয়োজন। এবং শুধু তাই নাই, এই উচ্চকক্ষটা ব্যালেন্স, একটা ক্ষমতার যে ভারসাম্য আছে। চাইলে প্রধানমন্ত্রী কোনো আইন বাস্তবায়ন করতে পারবে না, চাইলে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হওয়ার জন্য মানে ক্ষমতা দেখাইতে পারবে না। কারণ হচ্ছে এখানে 100 জন সদস্য আছে, এই 100 জন সদস্য তাদের ক্ষমতার যে একটা লাগাম আছে, ক্ষমতার যে একটা মানে রশি আছে, ওই রশিয়া তাদেরকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবে যে না তুমি এটা করতে পারবা, এটা হতে দেওয়া হবে না, এই কারণে হতে দেওয়া হবে না। এই জন্যই হচ্ছে সিস্টেম। আমরা সিস্টেমের পরিবর্তন চাই। আমরা মানে ক্ষমতায় আপনারা আসেন, সমস্যা নেই, যেই আসুক, আমরা সিস্টেমের পরিবর্তন চাই। এবং এই সিস্টেমের পরিবর্তন চাই দেখেই আমরা গণভোটে হ্যাঁ ভোট দিব। এবং সিস্টেমের পরিবর্তন চাই দেখেই আমরা ফ্যাসিস্টের পতন ঘটাইছি। ফ্যাসিস্টের পরে আমরা 3টা পয়েন্ট নিয়ে কথা বলছি। 1 নম্বর হচ্ছে আমরা পরিবর্তন চাই, আমাদের পরিবর্তন দরকার, আমাদের পরিবর্তন করতে হবে। এবং এই যে করতে হবে, দরকার, চাই, এই 3টা জিনিসের জন্যই, এই 3টা ডায়লগের জন্যই, এই 3টা টপিকের জন্যই আমরা এই গণভোটের আয়োজন করেছি। গণভোটে হ্যাঁ ভোট আপনাকে দিতেই হবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হন, আপনি যদি বাংলাদেশের ভালো চান, আপনি যদি বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে ইউ হ্যাভ টু সে ইয়েস, আদারওয়াইজ ইউ ক্যান সে নো। আপনার রাইট আছে, আপনি না ভোট দিতে পারেন, বিকজ ডেমোক্রেসি সিস্টেম তো এরকম, তাই না, যে একজন মানুষের রাইট আছে না অথবা হ্যাঁ, মানে পক্ষে এবং বিপক্ষে থাকার জন্য। কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক
আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মাথার বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, এবং একটু ঠান্ডা মাথায় জাস্ট একটু চিন্তা করবেন যে আমি কোনো দলের প্রতিনিধিত্ব করতেছি না, আমি দলের কোনো দলের চামচাও না, আমি কোনো দলকে ওনও করি না। আপনি জাস্ট সিম্পলি একজন সাধারণ মানুষ হিসেবে কিছু সময়ের জন্য জাস্ট এই গণভোটে যখন ভোটটা দিবেন, এই ভোটটা দেওয়ার সময় জাস্ট আপনি চিন্তা করবেন যে আমি একদমই নিউট্রাল, আমি একদমই সাধারণ মানুষ, আমাকে কি করতে হবে। এবং আমি চাই না আপনি যদি বিষয়টি এরকম ভাই, একদমই সিম্পল সলিউশন, যদি আপনি না ভোট দেন তার মানে আপনি কোনো পরিবর্তন চান না, যদি আপনি না ভোট দেন তার মানে আপনি কোনো কিছুই পরিবর্তন হোক এটা চান না, যা আছে যেরকম আছে সেরকমই থাকবে, ওই অতীতে যা চলছে সেরকমই থাকবে, তার মানে হচ্ছে আপনার ফিউচার নিয়ে কোনো প্ল্যান নেই, ফিউচার রাষ্ট্রীয় কাঠামো নিয়ে কোনো পরিবর্তন প্ল্যান নেই। ভাই সংবিধান এরকম কিছু না, সংবিধান এরকম কিছু না, সংবিধান কোনো ধর্মগ্রন্থ না, যেই ধর্মগ্রন্থে হাত দেওয়া যায় না, আপনি হাত দিতেও পারবেন না। সাপোজ আল্লাহর কোরআন, এই কোরআনটাকে আপনি চাইলেও হাত দিতে পারবেন না। আপনি কোরআনের মতো একটা সূরার মতো আপনি সূরা তৈরি করতে পারবেন না। সূরা তো দূরের কথা, আপনি একটা আয়াত বানাতে পারবেন না। আপনি চ্যাট জিপিটিকে দিয়ে আয়াত বানান না, সেই চ্যাট জিপিটি যদি আপনাকে আয়াত বানায় দেয়, আপনি দেখবেন কোনো ভারসাম্য নাই, কোনো ব্যালেন্স নাই। ও ঠিকই দিব, কিন্তু ব্যালেন্স থাকবে না, ভারসাম্য থাকবে না। কোরআনের মতো যে একটা ছন্দের মতো একটা সিস্টেম আছে, এটা পারবে না ও, ঠিক আছে? কেউ পারবে না, পৃথিবীর কোনো মানুষ পারবে না, কোনোদিন পারেও নাই। তো এটা তো বিষয়টা এরকম না, এটা কোরআন না যে কোরআন সংবিধান সেখানে আপনি হাত দিতে পারবেন না। এটা মানুষের লিখিত সংবিধান, এবং মানুষ যেটা 1971 সাল 72 সাল আগে যেটা লিখে গেছে, সাপোজ ভেরি সিম্পল সিস্টেম, আজকে 2026 সাল, এই 2026 সালে আপনি একটা সংবিধান লেখেন, এই 2026 সাল আছে না, 100 বছর পরে এই সংবিধানের কোনো ভ্যালু থাকবে না, এই সংবিধানের যে নিয়ম নীতি এটা কোনো ভ্যালু থাকবে না। কেন ভ্যালু থাকবে না? কারণ ডে বাই ডে এটা চেঞ্জ হবে, ডে বাই ডে মানুষের থিঙ্কিং চেঞ্জ হবে, ডে বাই ডে মানুষ অন্য কিছু ইমপ্রুভ করবে, অন্যদিকে ফোকাস করবে, তো তাদের চিন্তাধারা চেঞ্জ হবে, তাদের যুগের সাথে তাল মিলিয়ে তারা চলতে যাবে। তো চলতে গেলে অনেক কিছু দেখবেন যে ডিফিকাল্টিস হয়ে যাচ্ছে, সেগুলো তারা চেঞ্জ নিয়ে আসতে হবে। এই জন্য হচ্ছে মানুষের সংবিধান, মানুষের লিখিত যেটা সংবিধান সেটা চেঞ্জেবল। এটা এরকম কিছু না যে চেঞ্জ করা একটা পাপ হবে, চেঞ্জ করা গুনার কাজ হবে না।